আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চন্দ্র মাস আর সূর্য মাসের মিশ্রিত এক জগাখিচুড়ি বর্ষপঞ্জিকার অনুসারে আমরা যে রমজান পালন করছি, সেই রমজানের মধ্যাক্ষণে আমরা সকলকে জানাই রমজানের শুভেচ্ছা। চন্দ্রের সঙ্গে সূর্যের মেলবন্ধন করে যে বর্ষপঞ্জিকা, মাসিকের পঞ্জিকা, সেটা কিন্তু আল্লাহ পরিষ্কারভাবে নিষেধ করেছে 9 নম্বর সূরা 36 নম্বর আয়াত। তথাপি আমরা সেটা তার কবলে পড়ে আছি। যাই হোক, সেই বিষয় অন্য বিষয়। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেশার, তাই তো? ছোট করে হিন্টস দিতে হয়, কারণ মানুষকে ভাবাতে হয়। সব বললে তো মার খেতে হবে, তো ভাবাতে হবে। আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন, কখনো চাঁদের সাথে সূর্যের হিসাব মিশাবে না। এটা অলরেডি মিশানো হয়েছে আব্বাসী খেলাফতে, আর সেই বর্ষপঞ্জিকা আমরা এখনো চলছি। কবে যে আমার নামাজ হচ্ছে, কবে যে রোজা হচ্ছে, আমরা জানি না। ঠিক, যাক, কিন্তু শাহাদত রমজানের মানে গ্রীষ্মকালীন দহনের অবস্থায় একটা শ্যাম সাধনা। যাক, আমরা আজকে হাইপার টেনশন পড়বো আর হার্টের সমস্যা পড়বো, তাই তো? আচ্ছা, হাইপার টেনশন এর আগে আমার কে কে ক্লাস করেছো হাইপার টেনশনের? আচ্ছা, আগের দিন ক্লাসগুলো সব বুঝেছেন? আগের দিন ক্লাস বুঝেছেন? বেশ। আপনার বাড়িতে এতে না 24 পরগনা, আপনি ডক্টর তো, ডক্টর। তো যাই হোক, আমরা আর কিছু তো, মানে 6 নম্বর ব্যাচে কিছু আছে সার্টিফিকেট নেওয়ার জন্য এসছে নাকি? ঠিক আছে, যাক, তোমার রিভিশন হয়ে যাবে। তাহলে ব্লাড প্রেশার কাকে বলে, কে বলতে পারবে? হোয়াট ইজ প্রেশার? কাকে প্রেশার বলা হয়, কে বলতে পারবে? যারা ক্লাস করেছো, পাস করে গেছো, প্রেশার কাকে বলে? প্রেশার কাকে বলে? চাপকে। চাপ কাকে বলে? এই ক্লাস করেছো ওরা বলো, পাস করে গেছো ওরা বলো, সারিয়া বলো, প্রেশার কাকে বলে? হার্ট ছাড়া কোনো চাপ হয় না? চাপ তো সব জায়গাতেই হয়। হ্যাঁ, আমি ব্লাড প্রেশার কাকে বলে সেটা বলবো। প্রেশার কাকে বলে, কোথা থেকে লিখবো? ফোর্স কাকে বলে? ফোর্স। তাহলে শক্তি কাকে বলে? প্রেশার তো বুঝলাম, শক্তি কাকে বলে? এই যে আমি চাপ দিচ্ছি, একটা বল প্রয়োগ করছি, এটা কি? একটা বল প্রয়োগ দিচ্ছি, এটা কি? ফোর্স। এই বলটা যখন কোনো জায়গার উপরে পড়বে, এবং সেই জায়গায় একক জায়গার উপর যেটা পড়বে সেইটা হচ্ছে প্রেশার। তাহলে ধরো এই টোটাল এরিয়াটা হচ্ছে একটা ক্ষেত্র, একটা জায়গা। এই জায়গাতে আমি একটা ফোর্স প্রয়োগ করলাম, তাহলে এই ফোর্সটা এই একক জায়গাতে যতটুকু প্রেশার দিবে, চাপ দিবে, ফোর্স প্রয়োগ করবে, সেটা হচ্ছে প্রেশার। আর এই টোটাল এরিয়াতে যা পড়বে সেটা হচ্ছে শক্তি। তাহলে প্রেশার সমান হচ্ছে ফোর্স বাই এরিয়া। প্রতি একক আয়তনের মধ্যে, একক ক্ষেত্রে যতটা পরিমাণে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় প্রেশার। বুঝা গেল? এই প্রেশার যদি বেশি হয়, তাহলে তার শক্তি বেশি হবে, তো তার আঘাতও বেশি হবে। এই জন্য ফুটবল খেলার সময় যদি সামনে থেকে এইভাবে মারি, বেশি লাগবে, কিন্তু এইভাবে মারলে কম লাগবে। কারণ এইভাবে মারলে এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে, প্রেশারটা বেড়ে যাচ্ছে। আর এইভাবে মারলে এরিয়া বড় হয়ে যাচ্ছে বলে প্রেশারটা কমে যাচ্ছে। আর প্রেশার কমে গেলে তার প্রভাবটা কম পড়বে। তাহলে এই এরিয়াটা যত আমার ছোট হবে, তত আমার প্রেশার
বাড়বে। তাহলে প্রতি একক আয়তনে যে ফোর্সটা প্রয়োগ করা হচ্ছে তাকে বলা হয় প্রেশার। এই একই ঘটনা, একই ঘটনা যখন ব্লাডের ক্ষেত্রে প্রযোজ্য হয় তখন ব্লাড প্রেশার, ব্লাডের ক্ষেত্রে যখন প্রযোজ্য হয় তখন ব্লাড প্রেশার। তাহলে ব্লাড তো গোটা দেহের মধ্যে সংবহন হচ্ছে, পরিবাহিত হচ্ছে, সার্কুলেট করছে, তো এমনি এমনি করছে না। মাটির তল থেকে জল তুলে আকাশে ছাদের তলের উপরে তুলতে গেলে তো একটা বল দিতে হয়, সেই বলটা মেশিন প্রয়োগ করে, ইলেকট্রিক থেকে সেই শক্তি জেনারেট করে। আর আমার দেহের গোটা দেহের মধ্যে পা থেকে মাথা, গোটা দেহের সবসময় কন্টিনিউ প্রতি মিনিটে অ্যাভারেজ 70 থেকে 100 বার যে পাম্পিং হচ্ছে, সার্কুলেশন হচ্ছে, কোনো মেশিন তো কাজ করছে। সেই মেশিনটাকে, সেই মেশিনটা হার্ট। তাহলে হার্ট কন্টিনিউ প্রতি মিনিটে অ্যাভারেজ 70 থেকে 100 বার যে বলের মাধ্যমে গোটা দেহের মধ্যে রক্ত সাপ্লাই করছে তাকে হার্টের শক্তি বলা হয়, হার্টের শক্তি। এখন এই শক্তি আমি বিভিন্ন জায়গায় মাপতে পারি, মাথাতেও মাপতে পারি, চোখেও মাপতে পারি, কানের ভেতরেও মাপতে পারি, এখানেও মাপতে পারি, এখানেও মাপতে পারি, পায়েও মাপতে পারি, হাতে, যেখানে ইচ্ছা মাপতে, যে কোনো শিরা ধমনীতে মাপতে পারি। যদি কোনো শিরা ধমনীর গায়ে যখন মাপবো, সেই মাপার সময় একক এরিয়ার মধ্যে যতটুকু বল প্রয়োগ করছে সেটা হচ্ছে সেই ধমনীর উপরে বা সেই শিরার উপরে প্রেশার। কিন্তু আমরা ইউনিভার্সাল ল ফলো করার জন্য আমরা লেফট অথবা রাইট কিউবিটাল যে ভেন আর্টারি রয়েছে সেই আর্টারির উপরে প্রেশারটা মাপ, যাতে সব জায়গায় সবাই একই জায়গায় বুঝতে পারে যে এখানে 120, মানে যেখানে মাপবো অন্য জায়গায় মাপলে সেখানে ও এখানে মেপে যদি বুঝতে পারে এখানে 120 ছিল, ঠিক আছে। তাহলে এখানে তো আজকে মাপলে 120, দুদিন পরে আবার যদি অন্য জায়গায় মাপি সেখানে 120, তা তো হবে না, একই জায়গায় মাপতে হবে। ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড প্রোটোকল করার জন্য আমরা এই হাতে মাপি। কিন্তু হার্ট থেকে যত দূরে যাব বলের পরিমাণটা বাড়বে না কমবে? হার্ট থেকে যত দূরে যাব বলের পরিমাণ বাড়বে না কমবে? কমবে। কমে গেলে তার প্রেশার কি কমবে? যদি দূরে যায় তো ফোর্সটা কি হবে? কমে যাবে। ফোর্স যদি কমে যায় প্রেশার কি হবে? কমে যাবে। তাহলে হার্ট থেকে যত দূরে যাব প্রেশার তত কমবে। তাহলে পায়ের পাতায় এই অ্যাঙ্কেলে যে আর্টারি আছে সেখানে যা প্রেশার হবে এখানে তার থেকে প্রেশার বেশি হবে, এখানে তার থেকে বেশি হবে, ভেতরে আরো বেশি হবে, এইখানে আরো বেশি, হার্টের সব থেকে বেশি হবে। হার্টের অ্যাওয়ারটাতে প্রেশার সব থেকে বেশি। আবার হাতের আর এখানে প্রেশার প্রায় সমান। মাথায় মাথায় কম। তাহলে হার্ট গোটা দেহের মধ্যে রক্ত যে চালাচ্ছে, পাঠাচ্ছে, তার জন্য যে বল প্রয়োগ করছে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে বিভিন্ন হচ্ছে, শুধু দূরত্বের জন্য। এখন হার্ট পাঠালো, এবার তো টানতে হবে। এই যে হার্ট পাঠাচ্ছে রক্তটাকে, এটাকে বলে সিস্টোলিক প্রেশার। কি বলা হয়? সিস্টোলিক প্রেশার। এইটা কখন তৈরি হবে? হার্ট যখন পাম্প করবে, তাই তো। এই যে হার্ট হয়ে গেল, এই হার্ট যখন পাম্পিং করবে, এই পাম্প করার সময় কি হবে? এইটা সংকুচিত হবে, আর এটা কি হবে? প্রসারিত হবে। এটা কি বলা হয় এটাকে? এটা লেফট অ্যাট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল। হার্ট যখন পাম্পিং করে, যখন প্রেশার দিয়ে এইভাবে পাম্পিং করে, এটা যখন পাম্প হয় তখন রক্ত এখান থেকেও বেরিয়ে যাবে, এখান থেকেও বেরিয়ে যাবে, কিন্তু এখানে কি হবে? এটা প্রসারিত হবে। মানে যখন হার্ট পাম্প করে এটা উপরের নিচে, এটা যখন কুচকাবে এরকম বড় হবে, এই যখন কুচকাবে এরকম। সবাই একসাথে কুচকে যাবে না। চারটে যে প্রকোষ্ঠ আছে, চেম্বার আছে, চারটি একসঙ্গে কন্ট্রাকশন হবে না, তাহলে তুমি বাঁচতেই পারবে না। এটা সিস্টেম এইভাবে তৈরি করা হয়েছে। এই নিচেরটা কন্ট্রাকশন হবে, উপরটা বড় হবে। এই যখন কন্ট্রাকশন হবে, এই পাঠাচ্ছে রক্তটা, আর এই তখন বড় হচ্ছে। এই যখন বড় হচ্ছে, বড় হওয়ার মানে একটা নেগেটিভ প্রেশার তৈরি হলো, ওই প্রেশারে ভেন দিয়ে আবার রক্তটা এখানে ঢুকছে। এবার ঢুকে যখন ভর্তি হয়ে গেল তখন এই আবার প্রেশার দেবে, এই রক্তটা আবার নিচের দিকে নামবে।
এ আবার বড় হবে। এই বড় হলো, বড় হওয়ার পরে যখন এটা ফিল আপ হয়ে গেল, এ তখন আবার চাপ দেবে, এই রক্তটা তখন এবার আর্টারি দিয়ে গোটা দেহের মধ্যে যাবে বা ফুসফুসের মধ্যে যাবে। তাহলে এইভাবে হয়, লাভ ডাউন, লাভ ডাউন, লাভ ডাউন, এইভাবে হয় না হার্টের পাম্পিং। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে হার্টের যে রক্তটা বেরিয়ে যাবে সেটা কোন দিক দিয়ে যাবে? অ্যাওর্টা হয়ে গোটা দেহের মধ্যে যাবে। আর ফুসফুসে রাইট ভেন্ট্রিকল দিয়ে যে পালমোনারি ভেন দিয়ে, পালমোনারি আর্টারি দিয়ে রক্তটা যাবে, সেটা ফুসফুসে যাবে। কিসের জন্য যাবে? অক্সিজেন নেওয়ার জন্য। আর এইখানে গোটা দেহ থেকে রক্ত আসবে, লিভার থেকেও আসবে, এইখানে ফুসফুস থেকে আসবে বিশুদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত হয়ে কি পালমোনারি ভেন দিয়ে আসবে। ভেনে বিশুদ্ধ রক্ত থাকে না অশুদ্ধ রক্ত থাকে না? ভেনে অক্সিজেন যুক্ত রক্ত থাকে না অক্সিজেন যুক্ত রক্ত থাকে না? কোনটা? ভেনে রক্ত থাকে নাকি? কে বললো? ভেনে আর আর্টারিতে, ধমনীতে অক্সিজেন যুক্ত রক্ত থাকে না শিরাতে থাকে, ভেঙে থাকে? শিরাতে অক্সিজেন যুক্ত থাকে না, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বেশি থাকে। আর ধমনীতে অক্সিজেন যুক্ত বেশি থাকে, কার্বন যুক্ত কম থাকে। কিন্তু এই হার্ট থেকে যে রক্তটা বেরিয়ে যাবে ফুসফুসে, সেখানে আবার উল্টো। এখান থেকে যেটা যাবে পালমোনারি ভেন, এই পালমোনারি আর্টারি, মানে আর্টারি ভেনের গল্পটা থেকে হার্ট থেকে যে বেরাবে সে আর্টারি, হার্টে এসে যে ঢুকবে সে হচ্ছে ভেন। বিশুদ্ধ অবিশুদ্ধ ব্যাপার নেই, বুঝা গেল? অক্সিজেন যুক্ত রক্ত মানে আর্টারি, এইসব হার্ট থেকে যে বেরিয়ে আসবে সে হচ্ছে আর্টারি, সে রক্ত বিশুদ্ধ হোক বা অশুদ্ধ হোক। আর হার্টের মধ্যে যে এসে ঢুকবে সে হচ্ছে ভেন, সে বিশুদ্ধ হোক বা অশুদ্ধ হোক। হার্ট থেকে যখন এই যে বেরিয়ে যাচ্ছে, মানে এটাও আর্টারি, এটাও আর্টারি। যখন হার্ট থেকে ঢুকছে তখন এটাও ভেন, এটাও ভেন। যদিও এখানে বিশুদ্ধ আসছে, এখানে বিশুদ্ধ যাচ্ছে, অবিশুদ্ধ যাচ্ছে। তাহলে এটা হলো, তাহলে এই হার্ট এখানে সবসময় যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে, এই লেফট রাইট অ্যাট্রিয়ামের মাথাতে একটা ছোট্ট মতো মেশিন বসানো আছে। আর ওই মেশিনটাকে একটু হেল্প করার জন্য মিডিল একটা আছে, এখানে আছে একটা এসএ নোড, আর এই মিডিলে আছে একটা এভি নোড। এগুলো কি নোড? কি নোড? বান্ডেল অফ সেল, মানে একটা বান্ডেল আছে, অনেকগুলো সেল আছে যেখানে প্রচন্ড অ্যাকশন পটেনশিয়াল সবসময় জেনারেট করে। সোডিয়াম ঢুকছে, পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে, আবার পটাশিয়াম ঢুকছে, সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, সঙ্গে ক্যালসিয়ামও ঢুকছে। ক্যালসিয়াম যেই ঢুকবে তখন বেশি বেশি পরিমাণে কি বেরিয়ে যাবে? সোডিয়াম বেরিয়ে যাবে, পটাশিয়াম ঢুকবে, তখন অ্যাকশন পটেনশিয়ালে কি হবে? হাইপার ভোল্টেজ, হাইপার পোটেনশিয়াল হয়ে যাবে। তখন কি হবে? ইলেকট্রিক জেনারেট করবে। ইলেকট্রিক জেনারেট করলে ইলেকট্রিকের জন্য কি হবে? সে কারেন্টটা, এই ইলেকট্রনটা এই দিক দিয়ে ফ্লো হবে, দিয়ে গোটা হার্টে সঞ্চালন হবে। এবং সেটা শুধু হার্টের মধ্যেই থাকে না, আমাদের গোটা দেহের মধ্যে ছড়ে থাকে। এবং সেই ইলেকট্রিক ওয়েভটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমাদের দেহের বাইরে, হার্টের চারপাশে 5 মিটার পর্যন্ত বিস্তৃত। আমি এখানে হার্ট যদি কন্ট্রাকশন হয়, আমার থেকে 5 মিটার পর্যন্ত পাওয়া যায়, বুঝতে পারলে? সে হার্ট কন্টিনিউ পাম্প করছে, দিয়ে ফোর্স প্রয়োগ করে গোটা দেহের মধ্যে রক্ত ছড়াচ্ছে। তাহলে এই হার্ট দিয়ে যে ফোর্সটা প্রয়োগ করছে, সে ফোর্সটা একক ক্ষেত্রে যে চাপটা প্রয়োগ করবে সেটা হচ্ছে রক্তের চাপ। এখন এই রক্তের চাপ তাহলে কার কার উপর নির্ভরশীল? এই রক্তের চাপটা এখন কার কার উপর নির্ভরশীল? হার্ট যে পাম্প করছে, মানে বিপি সমান হচ্ছে ফোর্স বাই হার্ট থ্রু ব্লাড বাই ইউনিট অফ artery or vascular area. ঠিক?
ধরো এইখানে হার্ট পাম্প করছে, যে এই ধমনী দিয়ে যাচ্ছে, রক্তটা এদিক দিয়ে ধরে যাচ্ছে। বোঝার চেষ্টা করো। এখানে যে বলটা প্রয়োগ করেছিল, এখানে সেই বলটা একটু কমবে, তাই তো? এই বলটা যে এখানে রক্তে প্রয়োগ করছে, রক্ত সামনে প্রয়োগ করছে, সামনে যখন প্রয়োগ করবে রক্তটা যাওয়ার সময় কি করবে, এই দুই পাশে চেপে প্রেশার দেবে। তো পাইপ দিয়ে যখন রক্ত যায়, পাইপে যখন পানি যায়, তখন তো পাইপের উপর চাপ পড়ে, এইখানেও চাপ পড়বে, এখানেও চাপ পড়বে, আবার সামনে একটা চাপ, টার্বুলেন্ট ফ্লো হবে, মানে এইভাবে ঘুরতে ঘুরতে যাবে। দেখো যখন বন্যার সময় দেখেছো কিনা যায় না, হঠাৎ কোনো ব্রিজের নিচে যদি কোনো গর্ত থাকে, বন্যা জল পুরো ভেসে গেছে, ব্রিজের কাছে যেখানে যাবে, জল যখন নামবে এইভাবে ঘুরে ঘুরে নামবে, টার্বুলেন্ট ফ্লো হয়। যখনই কোথাও পাইপ থাকবে, পাইপের মধ্যে জলের প্রবাহটা সবসময় টার্বুলেন্ট, মানে এইভাবে ঘুরবে। তো এখানে জল যখন যাবে, রক্ত যখন এইভাবে ঘুরতে ঘুরতে যাবে, সামনে গতি একটা আছে, আবার দুই পাশেই প্রেশার দিতে দিতে যাচ্ছে। তাহলে এই ভেনের উপরে চাপ দেবে একটা, এই ভেনের উপরে চাপ দেবে, এই ওয়ালে চাপ দেবে, সামনে যাবে। তাহলে এখানে যে ফোর্সটা প্রয়োগ করবে, এই ওয়ালে যে ফোর্সটা প্রয়োগ করবে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। একক এরিয়াতে যে চাপ দেবে সেটা ব্লাড প্রেশার। এখন তাহলে এইখানে প্রেশারটা কত হবে, এই যে চাপ দিচ্ছে, এই প্রেশারটা, এইখানকার প্রেশারটা কার কার উপর নির্ভরশীল হচ্ছে? এক হচ্ছে হার্ট, হার্ট কত শক্তি দিয়ে পাম্প করতে পারছে তার উপর নির্ভর করছে। তাহলে হার্টের কি পাম্পিং শক্তি এক নম্বরের উপর নির্ভর করছে। দুই নম্বর কি, এই যে ওয়ালটা আছে এন্ডোথেলিয়াল লেয়ার, যে শিরা ধমনী যে ওয়াল দিয়ে তৈরি, এই যে ওয়ালটা আছে সেই ওয়ালের শক্তি। তাহলে এন্ডোথেলিয়াল লেয়ার স্ট্রেংথ, এই ওয়াল যত শক্তিশালী হবে, যত স্থিতিস্থাপক হবে। ধরো একটা কাঠের চেয়ারে বসে দিয়েছি, তা কাঠের চেয়ারে বসলে তোমার পায়ে পাছাতে বেশি লাগে না গদিতে বসলে বেশি লাগে? কাঠে। তাহলে বসার জায়গা যত কঠিন হবে, শক্ত হবে, তত বেশি লাগবে, তত বেশি লাগবে, মানে তত বেশি বল দিচ্ছে, চাপ দিচ্ছে তত বেশি, তাই তো? তাহলে যখন রক্ত যাচ্ছে, এই ওয়ালটা যদি বেশি শক্ত হয়, কাঠের মতো হয়, তাহলে বেশি বল দিতে হবে, বেশি বল প্রয়োগ করবে। তাহলে এই এন্ডোথেলিয়াল লেয়ার যদি গদির মতো হয়, স্থিতিস্থাপক হয়, রাবারের মতো হয়, ধরো চাপলে বসে যাচ্ছে, আবার চাপ সরিলে আবার উঠে যাচ্ছে, এরকম যদি হয়, মানে এলাস্টিসিটি থাকতে হবে। অ্যান্ড কি এলাস্টিসিটি, তাহলে এই ওয়ালের এলাস্টিসিটি আর স্ট্রেংথ, এই দুটোর উপর নির্ভর করছে প্রেশার কত হবে। আর কি ক্যালিবার অফ পাইপ, যে পাইপ দিয়ে রক্তটা যাচ্ছে শিরার ধমন, তার সাইজ কত, ব্যাসার্ধ কত, তাই না? যত ব্যাসার্ধ ছোট হবে তত চাপ বেশি হবে, যত বড় হবে তত চাপ কমবে। তাহলে রেডিয়াস অফ ভেসেল, বুঝা গেল? তাহলে তিনটে ফ্যাক্টর ডিপেন্ড করছে এখানে প্রেশারটা কেমন হবে, বেশি হবে না কম হবে না স্বাভাবিক থাকবে, তার উপর সেটা ডিপেন্ড করছে তিনজনের উপরে। যদি একটা লোকের হার্টের পাম্প করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে বা কমে গেছে, তাহলে প্রেশার কি হবে? কমবে। একটা লোকের ধরো প্রেশার, হার্টের পাম্পিং করার ক্ষমতা অনেক বেড়ে গেছে, তাহলে কি হবে? প্রেশার বাড়বে। একটা লোক যখন কাজ করে, ছুটাছুটি করে, তখন হার্টের পাম্পিং ক্ষমতা বেড়ে যায় না কমে যায়? বেড়ে যায়। সেই সময় প্রেশার বাড়বে না কমবে? বাড়বে। এই জন্য দেখবা চেম্বার আসলে বলবে একটু বসেন, রেস্ট করেন, তারপর প্রেশারটা
কেন? ছুটে আসলেই তখন প্রেশারটা বাড়বে, হার্টের পাম্পিংটা বেশি হয়, তো এই সময় স্বাভাবিকভাবে প্রেশারটা বেশি দেখা দেয়। এজন্য ফিজিক্যাল এক্সারসাইজ করে, ব্যায়াম করে, বা কোনো দৌড়ঝাঁপ করে এসে, সাঁতার কেটে এসে, বা হেঁটে হেঁটে এসে, বা ধরো কোনো কাজ করে এসে যদি হার্টের কোনো কাজ বেড়েছে, সেই সময় এসে যদি প্রেশার মাপো, প্রেশার স্বাভাবিকভাবেই বেশি আসবে। তাহলে তখন হার্টের পাম্প করার ক্ষমতা বেড়ে গেছে তখন, ঠিক? তাহলে বয়স্ক লোকের তো হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায়, বয়স্ক লোকের এমনি তো হার্ট দুর্বল হয়ে যায়, ওদের কেন প্রেশার বেশি? এটা চিন্তার বিষয়। এখনই জানলাম পাম্পিং ক্ষমতা যত কম হবে প্রেশার তত কমবে, কিন্তু বয়স্ক লোকের আবার পাম্পিং ক্ষমতা কম, তারপর প্রেশার বেশি। কারণটা কি? কারণ হচ্ছে বাকি দুটোতে, কারণ হচ্ছে এই বাকি দুটোতে। কারণ বয়স্ক লোকদের এই যে ভেসেল ওয়াল আছে, এই ওয়ালে কি হয়? এগুলো সেল দিয়ে তৈরি, এগুলো ধরো এন্ডোথেলিয়াল সেল লেয়ার দিয়ে তৈরি। এখন এই লেয়ারে কোলেস্ট্রল হতে পারে, অক্সি এলডিএল হতে পারে, কোনো প্যাথোজেনিক ম্যাটেরিয়াল হতে পারে, কোনো অ্যান্টিজেন হতে পারে, কোনো হেভি মেটাল হতে পারে, যে কোনো জিনিস যাই হোক না কেন এখানে ধরো আটকে গেছে। নদী প্রবাহমান নদীতে হঠাৎ করে একদিনে দ্বীপ তৈরি হয় না, হয়? নদী প্রবাহমান চলছে চলছে, হঠাৎ করে একদিন দেখা গেলো ঘুম থেকে উঠে বিশাল বড় দ্বীপ হয়ে গেছে, হয় নাকি? আস্তে আস্তে পলি জমে পলি জমে পলি জমে, জমতে 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 তখন সেটা জেগে ওঠে, তাই তো? এরকম নদীর, এই হলো নদী, নদীতে এক জায়গায় একটা পলি জমেছে। যখন এখানে পলি জমেছে, মানে এখানে যে রক্তটা ঘুরছিল, এই ঘোরার এখানে বেশি হয়ে যাবে। যখনই ঘোরা বেশি হবে, এখানে এই আলো ধূলিকণা জমতে লাগবে। এই যে প্রথম যে জিনিসটা তৈরি হলো বলা হয় ফ্যাটি স্ট্রিক। এটা প্রায় লোকের থাকে, একটু থাকবেই। শুরু হলো এই ফ্যাটি স্ট্রিকে, কি হলো আস্তে আস্তে এবার বহুদিন ধরে এখানে ইনফ্লামেশন হতে হতে আস্তে আস্তে এ বড় হচ্ছে। যত বড় হয় এই জায়গাটা তত শক্ত হয়, আর রাস্তা তত ছোট হয়। এ যদি জমে তো এটা শক্ত হবে না? শক্ত হবে। আর তাহলে এই শক্ত হলে মানে ও জমে গেলে ও তো আর গদির মতো কাজ করতে পারবে না, আর রাস্তাটাও ছোট হয়ে যাচ্ছে। এটা হতে হতে একসময় হঠাৎ করে দেখা গেলো এখানে অনেকটা মোটা হয়ে গেছে। একে বলা হয় অ্যাথেরোজেনিক প্লেক। তাহলে ওখানে জমে গেল, দিয়ে একটা ধমনির গায়ে, শিরার গায়ে আটকে একটা ছোট বলের মতো তৈরি হয়ে গেল। তাহলে রক্তটা যে স্পিডে যাচ্ছিল, যতটা পরিমাণে যাচ্ছিল সেটা যেতে পারবে না। এখানকার শিরাটা সহজে আর স্থিতিশীলভাবে কাজ করবে না। তাহলে এই সময় তুমি এখানে প্রেশার মারছো, তাহলে এখানে প্রেশারটা বেশি হবে না কম হবে? বেশি হবে। রাস্তা ছোট না, রাস্তা ছোট, তো রাস্তা ছোট হয়ে গেছে। উপরন্ত কি হয়েছে? এই ধমনী গাটা শক্ত হয়ে গেছে, দুটোই বেড়ে গেছে, তাহলে কি হবে? প্রেশার বাড়বে। এটা বয়স্ক লোকেদের হয়। তাহলে এইটাকে বলা হয় অ্যাথেরোজেনিক প্লেক, এবং এই প্রসেসকে বলা হয় অ্যাথেরোজেনেসিস, এবং এটা হতে 5 থেকে 20 বছর লাগে। এটা হতে 5 থেকে 20 বছর লাগে। কিন্তু একে ধরো মোটামুটি একটা ধমনী, এটা এরকম হয়েছে হাটে, ধরো এরকম ধরো মোটামুটি 20% ড্যামেজ হয়ে গেছে, তুমি কিছুই বুঝতে পারবে না। যদি 60% ড্যামেজ হয়ে যায়, এরকম ভাবে 60% ব্লক হয়ে যায়, তবে তুমি বুঝতে পারবে যে একটু হাঁটতে গেলে, চলতে গেলে বা দৌড়াতে গেলে একটু হাঁপিয়ে যাচ্ছ, বুকে একটু ব্যথা হচ্ছে। আর যদি 80% বেশি হয়ে যায়, তখন দেখবা তোমার একটু বাথরুম যেতে অসুবিধা হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, বসে থাকলে একটু শ্বাসকষ্ট হচ্ছে। আর যখন পুরো 90% 100% ব্লক হয়ে যায়, হঠাৎ করে বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়, ইসচেমিক হার্ট ডিজিজ, অ্যাকুট কার্ডিয়াক ইনফেকশন, এএমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। সঙ্গে সঙ্গে যদি স্ট্রেপ্টোকাইনেস, হেপারিন, এই সমস্ত ইনজেকশন দিয়ে যদি একে গলানো সম্ভব হয়,
তাহলে পেশেন্ট বেঁচে যেতে পারে, আর যদি না হয় তো পেশেন্ট মরে যাবে। কিন্তু অদ্ভুত বিষয়, প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকআপ থাকে। যেমন প্লেনের ধরো একটা মেন ইঞ্জিন থাকে, মেন ইঞ্জিন গন্ডগোল হলে কি একটা ব্যাকআপ ইঞ্জিন থাকে, তো সেকেন্ড ইঞ্জিন। তো আমাদের হার্টের মধ্যেও প্রত্যেকটা অঙ্গের মধ্যেও আল্লাহ সেই সিস্টেম করে রেখেছে। একটা মেন আর্টারি কাজ করছে, কিন্তু তার একটা অ্যানাস্টোমোসিস, একটা ব্যাকআপ আর্টারি দেওয়া থাকে, সে কিন্তু কাজ করে না, সে চুপসেই থাকে। যখনই মেন আর্টারি বন্ধ হয়ে যায় তখন ও খুলতে লাগে। হয়তো বলে 1 ঘন্টার মধ্যে গোল্ডেন আওয়ার 60 আওয়ার্স, মানে 60 মিনিটসের মধ্যে দিতে হবে। 24 ঘন্টার মধ্যে আপনাকে, মানে 1 ঘন্টার মধ্যে ইঞ্জেকশন দিতে পারলে তখন বাঁচবে। এই পেশেন্টকে 1 ঘন্টার মধ্যে যদি ইঞ্জেকশন দেওয়া যায় তাহলে বাঁচার সম্ভাবনা 90%। তাহলে এই বাইপাসা বা শিরা খুলে গেলে তখন টিস্যু করে সাপ্লাই করে। বাইপাস, অ্যানাস্টোমোসিস, সাপ্লাই সব জায়গাতেই আছে। এরকম সিচুয়েশন তৈরি হলে বাইপাস আর্টারি গুলো খুলে যায়। কিন্তু এই জিনিসটা ঘটে গেল 30 বছর ধরে হচ্ছে, 40 বছর ধরে হচ্ছে, 100 বছর ধরে, 50 বছর ধরে হচ্ছে, 5 বছর ধরে, এটা কেন হচ্ছে? এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, ওইটাকে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু আমরা জানি না ঠিকভাবে, অথবা করার চেষ্টা করি না। কারণ আমরা জানি ডাক্তারবাবু আছে, ওষুধ দিয়ে ওষুধ, পয়সা দিয়ে ওষুধ খাবো, পয়সা দিয়ে ওষুধ খাবো, বাস। এটা বুঝতে পারলা কি করে ব্লক হয়, প্রেশার কেন বাড়ে? এবার প্রশ্ন হলো, 4 নাম্বার, যে ফ্লুইডটা যাচ্ছিল সেই ফ্লুইড যদি গাঢ় হয়, এতক্ষণ বললাম হার্টের পা শক্তি বেশি হলে, ধমনীর গা শক্ত হয়ে গেলে, অথবা ধমনী ছোট হয়ে গেলে প্রেশার বাড়বে। যে যাচ্ছে পাইপের মধ্যে সে যদি গাঢ় হয়ে যায়, একটা পাইপের মধ্যে পানি গেলে যত স্পিডে যাবে, ওই পানির পাইপের মধ্যে যদি আলকাতরা পাঠায় তত স্পিডে যাবে? যাবে কি না। তার জন্য একই স্পিডে পাঠাতে গেলে তার জন্য কি লাগতে হয়, বেশি বল দিতে হবে। একটা পাইপ ধরো জল যাচ্ছে, যত স্পিডে যত বল দিচ্ছে, ধরো F1 বল দিচ্ছে, জল যাচ্ছে। আর একটা পাইপ এখানে ধরো আলকাতরা যাচ্ছে বা দুধ যাচ্ছে, সাধারণত এখানে F2 যাচ্ছে, তাহলে কার বল বেশি লাগবে? F2 লাগবে। তো যে যত বেশি গাঢ়ত্ব হবে তার বেশি বল দিতে হবে, এটা বুঝেছো তো? তাহলে আমরা যে রক্তটা যাচ্ছে, সে রক্ত যদি গাঢ় হয়, গাঢ় হতে থাকে, গাঢ় হতে থাকে, গাঢ় হতে থাকে, তাহলে বলটা বেশি দিতে হবে, বেশি বল দিতে হবে। আর যত বেশি গাঢ় হবে তত বেশি জমার টেন্ডেন্সি, যত বেশি গাঢ় হয় তত বেশি কি জমে যায় না? তাহলে যে ধমনীর গায়ে এই যে জমছিল, যদি রক্ত গাঢ় হয় তাহলে জমার টেন্ডেন্সি বেড়ে যাবে। যত রক্ত যত গাঢ় হবে, 1 নম্বর স্পিড কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে, বল বেশি দিতে হচ্ছে, মানে প্রেশার বেড়ে যাচ্ছে। উপরন্ত ধমনীর গায়ে যে জমে যাওয়া যে জিনিসগুলো, সেগুলো স্পিডে আরো বেশি মোটা হয়ে যাচ্ছে, আরো কম সময়ে মোটা হয়ে যাচ্ছে। রক্ত যাতে বেশি গাঢ় হবে, প্রেশার তাতে বেশি হবে, আর প্রেশার যত বেশি হবে উপরন্ত বিভিন্ন পারফিউশন কমে যাবে, আর প্লেগ গুলো বেড়ে যাবে। ফলে সেই পেশেন্টের, প্রেশার বেশি পেশেন্টের কি হবে, স্ট্রোক হওয়ার চান্স বেশি, ইস্টিমিয়া হওয়ার চান্স বেশি, হঠাৎ করে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, চোখের স্ট্রোক, কানের স্ট্রোক, হাত পা দুর্বল হয়ে যাওয়া, ভার্টিব্রাল বডিতে স্ট্রোক হওয়া, এগুলো হবে। এবং বিভিন্ন জায়গায় দুর্বল হয়ে পড়বে, রক্ত সাপ্লাই যাবে না, এবং অনেক সময় অজ্ঞান হয়ে যায়, মাথার মধ্যে রক্ত জমে যায়। তো এই রক্ত গাঢ় হলে কি কি সমস্যা? তাহলে রক্ত গাঢ় হলে কি কি সমস্যা? এক হচ্ছে রক্তের গতি
গতি কি হবে? কমবে। ফলে কি হবে? প্রেসার বাড়বে। আর কি হবে? আর্টেরিয়াল ওয়ালে প্লেক ফর্মেশন বাড়বে। যদি তাই বাড়ে তাহলে এম্বোলাই থ্রম্বোসিস বেশি হবে। তাহলে এখান থেকে কি হবে? এম্বোলিজম আর থ্রম্বাস ফর্মেশন বেশি হবে। এই পেশেন্টের ইস্টিমিয়া, হার্ট অ্যাটাক, অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফেকশন বেড়ে যায়। তো সহজ কথা হচ্ছে, এই হার্ট থেকে শুরু করে রক্ত, ধমনী, সব জায়গাতেই বা কোনো একটা জায়গাতে কোনো গন্ডগোল হলে আমার প্রেশার এবং প্রেশার রিলেটেড অন্যান্য সমস্যা দেখা দেবে। এই টোটাল সমস্যা, এই যে হার্ট, আর্টারি, ভেন, ক্যাপিলারি, এই সব জায়গায় সমস্যার সব একের সঙ্গে একটা কানেক্টেড। তাহলে এই সমস্যাগুলোকে একসঙ্গে কি বলা হয়? কার্ডিও ভাস্কুলার ডিজিজ, ঠিক? সিভিএস। কি কি আছে এই অসুখের মধ্যে? তাহলে কার্ডিওভাস্কুলার অসুখের মধ্যে কি কি আছে, এখন কি হতে পারে একটু বলো দেখি। সিভিএস ডিজিজের মধ্যে কি কি হতে পারে? এক হচ্ছে হার্ট কি? হার্ট ফেলিওর। আর দুই, হার্ট হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অ্যাক্সিয়াল হাইপারট্রফি। আর কি হতে পারে? এসএ নোড আর এভি নোড ব্লক হতে পারে, ইলেকট্রিক জেনারেট করতে পারছে না, ব্লক হচ্ছে, বা ইরেগুলার করতে পারে, ইরেগুলার আর কন্ডাকশন ডিফেক্ট। এগুলো হলে ইসিজি গন্ডগোল আসবে। চার কি? হার্টের মধ্যে রক্ত যাওয়া বন্ধ হয়ে গেছে, কি হবে? ইসচেমিক হার্ট ডিজিজ, এএমআই। হ্যালো, আর কি ধরেন? ভালভিউলার হার্ট ডিজিজ। হার্টের চারিপাশে যে এরিয়া আছে সেখানে যদি ইনফেকশন হয়, পেরিকার্ডিয়াল ডিজিজ। ইনফ্লামেশন হতে পারে, ইনফেকশন হতে পারে, এগুলো হার্ট রিলেটেড গেল। ভেন থেকে কি হতে পারে? হাইপারটেনশন, হাইপোটেনশন, আর কি? হাইপারটেনশন, হাইপোটেনশন, আর্টেরিয়াল ইনফ্লামেশন বা আর্টারাইটিস, ভাস্কুলাইটিস, অনেক কিছু আছে। তারপরে হচ্ছে তোমার থ্রম্বাস, থ্রম্বোএম্বোলিজম, পারফিউশন ইনজুরি। এগুলো তো হার্টের, ব্লাডের, কিন্তু এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল প্রবলেম। ব্লাডে তো অনেক কিছু আছে, আরবিসি আছে, প্লেটলেট আছে, ডাব্লিউবিসি আছে, ইমিউনিটি সেল আছে, সেগুলো গন্ডগোল বলছি না। ব্লাডের ফিজিওলজি মানে ঘনত্ব, প্রেশার, চাপ, এইসব নিয়ে আলোচনা করছি। ব্লাডের মধ্যে এবার যে আরবিসি সেলের গন্ডগোল, নিউট্রোফিলের গন্ডগোল, সেটা অন্য সমস্যা চলে গেল, সেটা হেমাটোলজির পার্ট হলো। আমরা
প্রেশার রিলেটেড হার্ট যে গোটা দেহে রক্ত সাপ্লাই করছে, প্রত্যেকটা কোষে কোষে রক্ত সাপ্লাই করছে, অক্সিজেন সাপ্লাই করছে, পুষ্টি সাপ্লাই করছে, সেগুলো ঠিকঠাক দেওয়ার ক্ষেত্রে কোথায় কোথায় বাধা হচ্ছে এবং যে পাইপ দিয়ে যাচ্ছে সেই পাইপগুলো কোথায় কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে হচ্ছে, এই রিলেটেড সমস্যা। পায়ের পাতায় দেখবো অনেকের পায়ের শিরাগুলো ফুলে যায়। কেন ফুলে? দেখেছ? বুঝে নিলাম। এই যে পায়ের শিরাগুলো অনেকে ফুলে না, কেন ফুলে? এই যে হার্ট পাম্প করছে গোটা দেহে, ঠিক আছে, পাম্প করতে করতে সবচেয়ে কম প্রেশার কোথায় হচ্ছে? পায়ের পাতায়। এবার হার্ট যে রক্তটা টানছে সব জায়গা থেকে, টানছে তো, সব থেকে বেশি প্রেশার কোথায় দিতে হচ্ছে? পায়ের পাতায়। কারণ হার্টের সব থেকে দূরে ওখানে, হার্টকে সবচেয়ে বেশি প্রেশার দিয়ে রক্তটাকে আনতে হচ্ছে কোথা থেকে? পায়ের পাতা থেকে। এখন পায়ের পাতা থেকে আনার মতো ক্ষমতায় হার্টের কিন্তু দাঁড়ায়। যখন তুমি হাঁটবে, মানে চলাফেরা করবে, তখন এখান থেকে রক্তটা যে উঠে একবার হার্টে যাবে, এই ক্ষমতা কিন্তু হার্ট নাই, হার্ট কিন্তু টেনে তুলতে পারবে না। এই জন্য ব্যাকআপ দেওয়ার জন্য 3টে পায়ে স্পেশাল ভাল্ব আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে। সেফেনাস ভাল্ব, কিউবিটাল ভাল্ব বা পপিটাল ভাল্ব আর ইনগুইনাল ভাল্ব। 3টে ভাল্ব কি করে? এইখান থেকে রক্তটা যে এখানে নাম উঠবে, এগুলো একমুখী ভাল্ব। এগুলো এইগুলো যেমন একমুখী ভাল্ব, ওগুলো একমুখী ভাল্ব। ধরো এই পায়ের পাতা থেকে রক্তটা এখান থেকে এলো, এই পর্যন্ত এসছে, হ্যাঁ, এখানে একটা ভাল্ব আছে, কি করে? রক্তটা এখানে যে ঢুকলো, এর সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যায়, এইদিকে মুখ থাকে। এবার যখন রক্ত এখানে নিচে চাপ পড়বে, অটোমেটিক বন্ধ হয়ে যায়, রক্তটা এখানে থাকলো। এখান থেকে আবার এখানে গেল, রক্তটা এখানে উঠে গেল, আবার নিচে দিকে নেমে বন্ধ হয়ে যায়, আর নিচে নামতে পারে না। এখান থেকে রক্তটা আবার এখানে গেল পায়ে ঘোরা দিতে, এখান থেকে আবার উঠে গেল, এ বন্ধ হয়ে গেল। মানে এখান থেকে 3টে ধাপে এটা উঠছে রক্তটা, এখান থেকে এইটা উঠে গেল, আর নিচে নামবে না। আবার এখান থেকে এখানে উঠে গেল, এখানে আটকে দিল, আর নিচে নামবে না। এখান থেকে এখানে উঠলো, আর নামবে না। এখন হার্ট তখন এখান থেকে এই 3টে ভাল্বের যদি কোনো গন্ডগোল হয়, ধরো কোনো একটা ভাল্বের, এই ভাল্বের সমস্যা হতে পারে, এইটা হতে পারে, এটা হতে পারে, তাহলে পরিপূর্ণভাবে রক্তটা উপরে তুলতে পারবে না, পরিপূর্ণ তুলতে পারবে না, কিছুটা রক্ত এখানে সবসময় থেকে যাবে। আর সবসময় যদি থেকে যায়, প্রেশারের শিরাগুলো কি হবে? বড় হয়ে যাবে, খুলে যায়। একে বলা হয় ভেরিকোজ ভেন। ভেরিকোজ ভেন, একে বলা হয় ভেরিকোজ ভেন। যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে রয়ে কাজ করে, তাদের হওয়ার চান্স বেশি। কিন্তু ভেরিকোজ ভেনের এই যে ভাল্বগুলো আছে না, এই ভাল্বগুলো দুর্বল হয়েছে কিছু কারণে, এই ভাল্বের যে কবজাগুলো নষ্ট হয়েছে, তো তবে তো এই সমস্যাটা হচ্ছে। এখন এইটাকে আমার ঠিক করতে হবে, এই কবজাগুলো কেন নষ্ট হলো ওইটা ঠিক করতে হবে। যে কোনো জিনিস নষ্ট হওয়ার গোড়া হচ্ছে ইনফ্লামেশন। কোনো জায়গায় যদি ইনফ্লামেশন না হয়, যে কোনো লোকের সঙ্গে আরেকটা লোকের ঝামেলা হওয়ার একটা কারণ হচ্ছে মতানৈক্য, মতানৈক্য আর হিংসা। এখানে যদি যে কোনো বডির যে কোনো ঝামেলা, যে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার একটা কারণ ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন হয়েছে নিশ্চয়, তাহলে ভালো করে ড্যামেজ হয়ে গেছে, কবজাতে জং ধরে গেছে। কবজা জং ধরলে যেমন দরজা খুলে না, এরকম ঠিক মতো খুলতে পারছে না। ফলে আমার এইখানকার ভালভের সমস্যা হলে তখন ভাস্কুলার ডিজিজ আর ভেরিকোজ ভেন হয়। বুঝা গেল? এখানে এটা গেল একটা সমস্যা। আর একটা সমস্যা আছে, ওটা নার্ভের সমস্যা। ওটা নার্ভের সমস্যা কিরকম? তাকে রেনল্ডস সিনড্রোম বলা হয়। রেনল্ডস সিনড্রোম মানে ওখানে শিরাগুলো রক্ত যাচ্ছে না, এটা তো রক্ত উঠার ভেন থেকে। এবার যদি আর্টারি হয়, রক্ত নামছে, রক্ত নামছে কিন্তু নামতে পারছে না, কারণ রাস্তাগুলো একবারে চুপসে গেছে, একবারে চুপসে গেছে, যে পরিমাণ পুষ্টি যা দরকার যাচ্ছেই না। তাহলে ওখানে যদি এই পায়ের পাতা এখানে
এই শিরাগুলো সব যে ভেন দিয়ে রক্ত যায় আর্টারি দিয়ে, ধমনীগুলো সব চুপসে গেছে। তাহলে কি হবে, এখানে রক্ত যাবে না, এখানে রক্ত না গেলে এখানকার পা হাত পা গুলো কি হবে, রক্তের অভাবে কি হবে, কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইনফেকশন হবে। একে বলা হয় রেনল্ডস ডিজিজ, রেনল্ডস ডিজিজ। এখানে যেমন ভালভটা ইনফ্লামেশন হচ্ছে, এখানে যদি কারো এই ধমনীগুলো ইনফ্লামেশন হয়, তখন তার পায়ের পাতাতে রক্ত সাপ্লাই না হওয়ার জন্য, এবং এই পায়ের পাতা থেকে শুরু করলো, এই বন্ধ হতে হতে আসছে, বন্ধ হতে হতে এই পর্যন্ত চলে গেল, দেখা গেলো পা পুষতে পুষতে ক্ষয় হতে হতে নষ্ট হতে হতে এই পর্যন্ত চলে এসেছে। কি করতে হবে, অনেক চিকিৎসকের হচ্ছে না, পা কেটে বাঁধতে হবে, ধমনী কেটে, এই যে ধমনীগুলো বন্ধ হয়ে গেছে এগুলোকে ঠিক করতে হবে, তবে পা ঠিক। এই ধমনীগুলো খোলার জন্য যে সমস্ত সিস্টেম আছে সেগুলো করতে হবে, তবে তো পা ঠিক হবে। এগুলো রেনল্ডস ডিজিজ, এগুলো কিন্তু আমাদের এতে অ্যালোপ্যাথিক চিকিৎসাতে ভালো হয় না, এমনি ভালো হয় না, এটাও ভালো হয় না, এটাও ভালো হয় না। আলটিমেট কি, ইনফ্লামেশন কমাতে হবে। আর ধমনীর গায়ে, শিরার গায়ে ইনফ্লামেশন করার মূল কারণ কে, টক্সিন। যেগুলো ইনফ্লামেটরি রিয়েজেন্ট, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, এন্ডোটক্সিন, এক্সোজোম হতে পারে, হেভি মেটাল হতে পারে, চর্বি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। এবারে আমাদের পায়ের এই যে সমস্যাগুলো করছে, এই একই জিনিস যদি হার্টে হয়, ব্রেনে হয়, চোখে হয়, কানে হয়, নাকে হয়, ফুসফুসে হয়, তাহলে একই সমস্যা হবে। যদি কেউ রক্ত পুষ্টি না পায়, এই সমস্যায় ভুগবে। তাহলে হার্ট, এই যে আমরা খেলাম, দাদা এই খাবারটা আমরা খেলাম, মুখ দিয়ে খাওয়ার পরে কোথায় ঢুকলো গো, কেমন ঢুকলো, এখান থেকে কোথাও ডিওজেনাম এলো, এখানে নাড়ি ভুড়ি, এখানে কি থাকে কে বলতে পারবে, লিভার থাকে, লিভার থাকে, এখানে প্যানক্রিয়াস থাকে। এই খাবারটা যে নামছে, খাবারটা যে হজম হবে, এখানে যে হজম হচ্ছে, হজম হওয়ার পরে এই খাবারগুলো সব শোষণ হবে, এখান থেকে বড় নাড়ি যাচ্ছে, এখানে মল তৈরি হচ্ছে, এই যে ছোট নাড়ি ক্ষুদ্রান্ত, এখানে কি হয়, খাবার শোষণ হয়। খাবার শোষণ হওয়ার সময় যে খাবারটা শোষণ হলো, খাবারটা কোথায় যাবে, খাবারটা শোষণ নিয়ে কোথায় যাবে, কোন রক্তে যাবে, এখান থেকে খাবারটা শোষণ হলে খাবারটা কোথায় যাবে, হার্টে যাবে। এখান থেকে খাবারটা শোষণ হয়, সেই খাবারটা কোথায় যায়, লিভারে যায়, তাহলে পোর্টাল ভেন দিয়ে লিভারে যাবে, লিভার পোর্টাল ভেন, ঠিক। লিভারে যায়, সে রক্তটা যাওয়ার পরে কি করবে, লিভারের খাবারের মধ্যে যা আছে, লিভার প্রথমে সবকিছু দেখবে, যে ওদের কি ফসফেটিক সিস্টেম, সাইটোক্রোম সিস্টেম আছে, পুরো সমস্ত কিছু ফেজ 1 ফেজ 2 রিঅ্যাকশন করে ডিটক্সিফিকেশন করবে, কেমিক্যাল থাকলে যেগুলো দরকার সেগুলো স্টোর করবে, যেগুলো দরকার নেই সেগুলো ব্লাডে পাঠাবে। এখানে মেটাবলিক অ্যাক্টিভিটি হওয়ার পর আমার দেহের মধ্যে প্রয়োজনীয় পুষ্টি যা আছে, যা দরকার, সবটা আমি পাই না, কিন্তু তো লিভার সবসময় তৈরি করে, সেই লিভার যেগুলো তৈরি করলো সেগুলো, আবার আমি যা খেলাম তা, লিভার কি করে, তখন পোর্টাল ভেন দিয়ে এই হার্টে যায়। ছবিটা দেখে বুঝে যাও, রাখতে পারছি না, এই হার্টে গেল এইখানে, তাহলে হেপাটিক ভেন হয়ে, হেপাটিক ভেন ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা হয়ে, হেপাটিক ভেন ইনফিরিয়র ভেনা কাভা হয়ে রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে, রাইট অ্যাট্রিয়ামে। তাহলে এই রাইট অ্যাট্রিয়ামে যে রক্তটা যাচ্ছে, এখানে রক্তটা কি, অক্সিজেন নাই, কিন্তু কি আছে, পুষ্টি আছে, আছে তো, কিন্তু অক্সিজেন নাই, ঠিক। এই এটা তো উপর থেকে হলো, হার্ট থেকে লিভার থেকে গেল, লিভার থেকে গেল, আবার উপর থেকে গেল,
তাহলে সমস্ত ভেন দিয়ে রক্ত এখানে গেল, ভেন থেকে, পা থেকে, লিভার থেকে এখানে গেল। এখানে পুষ্টি আছে, আর কি আছে? অক্সিজেন নাই, কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে একে আমি কি করতে হবে? এইখান থেকে রক্তটা এবার পালমোনারি আর্টারি দিয়ে কোথায় যাবে? ফুসফুসে। এই ফুসফুস, এই আর্টারি ফুসফুসে গেল। ফুসফুসে যাওয়ার পরে এক বলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, অক্সিজেন যুক্ত হবে, আর পুষ্টির জায়গা তাই থাকবে। ঠিক আছে? এই রক্তটা আবার কি হবে? এবার অক্সিজেন যুক্ত হওয়ার পর এই রক্তটা আবার এইখানে আসবে পালমোনারি ভেন হয়ে। এই রাইট না লেফট অ্যাট্রিয়াম। কালারটা চেঞ্জ করে তুমি বুঝতে হবে। লেফট অ্যাট্রিয়ামে এলো। এখানে যখন রক্তটা আসলো তখন কি আছে? পুষ্টি আছে, অক্সিজেন আছে। ঠিক? আচ্ছা, এটা এখান থেকে যাবে, এখান থেকে ঢুকবে, তো এখান থেকে যাবে, বুঝলো? একই জিনিস। এখানে এখান থেকে রক্তটা এদিকে নামলো, লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল। এইখানে যখন আসলে অক্সিজেন আছে, পুষ্টি আছে, এবার এই রক্তটা গোটা দেহে ছড়ে যাবে, ফুসফুসে যাবে, হার্টে যাবে, সব জায়গায় যাবে। এই সমস্ত দেহে যে যাচ্ছে, এইটা অক্সিজেন আছে, পুষ্টি আছে, জল আছে, সব আছে, প্রোটিন আছে, সমস্ত কিছু যা দরকার দেহের মধ্যে, কোষের মধ্যে যা দরকার সব আছে। তাহলে লিভার পেটের নাড়ি থেকে সরাসরি হার্টে কিন্তু পুষ্টি যায় না, যায়? যায় না। যা কিছু খাবো, যা কিছুই মুখে ঢুকাবো, সব পেটে যাবে, পেট থেকে লিভারে যাবে, লিভার থেকে বাকি সব জায়গায় যাবে। লিভার কাছে চেক আউট না করতে পারলে, ওখানে যদি তুমি না ধরা পড়ো, তাহলে তুমি বেঁচে গেলে। যদি ধরা পড়েছো তো বাস, তোমার শেষ খবর। ওই ধরা পড়লে লিভারে জমে থাকবে, তাহলে পায়খানা দিয়ে বেরিয়ে যাবে। তো এই গোটা দেহে রক্ত সাপ্লাই হচ্ছে এই প্রকারে, এইভাবে। আবার গোটা দেহে সব কাজ হলো, আবার একইভাবে ভেন দিয়ে আবার এই রক্তটা আবার কোথায় আছে? আবার এখানে ঢুকছে। কিন্তু এই রক্তটা আর ঘুরিয়া পেটে আসছে না। এখানে কি আছে? এই যে ধমনী থেকে রক্তটা এসেছিল, এই রক্তটা পেটে নাড়িতে আবার আসবে পোর্টাল আর্টারি দিয়ে। তাহলে এই সুপ্রারেনাল আর্টারি, পোর্টাল আর্টারি হয়ে এই পেটের নাড়িতে আবার এর তো পুষ্টি লাগবে, একে পুষ্টিটা সাপ্লাই করে। সে পুষ্টি সাপ্লাইয়ের পরে নিজে পুষ্টি নিল, আবার যে পুষ্টিগুলো শোষণ হচ্ছে সেগুলো নিয়ে আবার লিভারে চলে গেল। এইভাবে গোটা দেহের মধ্যে আমাদের রক্ত চলাফেরা করছে। এটা কতবার করছে দিনে? এই ঘটনার দিনে কতবার করছে গো? বলো। 24 ইন্টু 60 ইন্টু 70 ধরো, কত হবে? গুণ করো, কে গুণ করবে? ছিয়ানব্বই হাজার নাকি? ভুল করলাম, দেখা তো হিসাবটা কত আসছে? হিসাব ঠিক আছে কি না ভুল আছে? ভালো করে গুণ করো তো। 24 ঘন্টা 60 ঘন্টা 70, হ্যাঁ 1,00,000, 1,08,000। তাহলে 1,08,000, 1,08,000 কারণ বলেছে গজল শুনছে 1,08,000 বার প্রতিদিন এই সাইকেল তোমার চলছে। এই তুমি মেশিন বসিয়েছিলে? তুমি এইসব প্রোগ্রাম তুমি নিজে করেছো? তোমার দেহের মধ্যে এই যে জিনিসগুলো চলছে সবসময় তুমি নিজে করেছো? কে করেছে? কি দিয়ে করেছে?
আল্লাহ কি দিয়ে করেছে? আল্লাহ সবকিছু কি দিয়ে করে? নিয়ম দিয়ে, ল দিয়ে। ফিজিক্সের ল যা আছে, নিউটনের সূত্র, তারপরে আইনস্টাইনের সূত্র, এগুলো কার ল? মানুষ এগুলো আবিষ্কার করেছে। ল গুলো কার? আল্লাহর ল। চোখে লাইট পড়লে তুমি দেখতে হবে, এটা কার ল? চোখের লেন্সে কোন ভাবে কিভাবে লাইট পড়লে কোথায় গিয়ে পড়বে, অপটিক কাইজমাতে পড়বে না অপটিক ডিস্কে পড়বে না মেকুলার ড্যান্সে পড়বে, এটা কে ঠিক করবে? তুমি ঠিক করেছো? তুমি একে তৈরি করেছো নাকি? এগুলো সব প্রোগ্রাম করা আছে। এই প্রোগ্রাম গুলো ফিট করেছে, ল গুলো ফিট করা আছে কোথায়? কোথায় ফিট করা আছে? ক্রোমোজোমে, ডিএনএ তে। এই ল মেকার যে তোমাকে তৈরি করার সমস্ত ব্লু প্রিন্ট দিয়েছে, তোমাকে তারপরে শুধু খাও, তোমার শুধু একটা দায়িত্ব, তুমি খাও দাও আর আমার শুক্রিয়া দাও। কিন্তু খাওয়া দাওয়াটা বলছে তোমার বিষাক্ত খাবার। কুলু কুলু হালালান ওয়া তাইয়্যিবান। হালাল খাও মানে বৈধ উপায়ে উপার্জন খাও, মানে কোনো মানুষের অবিচার করে নয়। আর তৈয়্যিবান মানে বিশাল ব্যাপার, তৈয়্যিবান মানে বিশুদ্ধ খাবার। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ার ব্যাপারে বিশাল তদবির এবং বহুত বড় বড় ফতোয়া। কিন্তু হালাল যে, হালাল তো আমরা জানি, কিন্তু তৈয়বা খাবার খেতে যে আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমরা একদম নিশ্চিত। যবে থেকে খাবারের মধ্যে, পানির মধ্যে তৈয়বা নষ্ট হয়ে গেছে, তবে থেকে আমাদের দেহের যাবতীয় জটিল অসুখ শুরু হয়েছে। এই তৈয়বা বিনষ্টকারী খাবার কি কি আছে? তৈয়বা বিনষ্টকারী কেমিক্যাল কি কি আছে? এবার বলো, নাম বলো। তৈয়বা নষ্টকারী, তৈয়বা নষ্টকারী উপাদান কি কি? 1 নম্বর, খাবারের তৈয়বা নষ্ট করতে পারে এমন কি আছে? খাবার বা পানির কে নষ্ট করে? এবার সকালে ঘুম থেকে উঠে এসে খাবারে তোমার পোকা ধরেছে, খাবারটা খাবা? খাবারটা গন্ধ করছে, খাবা? রুটিটা তোমার পিঁপড়ে ধরে গেছে বা নষ্ট হয়ে গেছে, স্বাদ পাচ্ছ না, তরকারিটা নষ্ট হয়ে গেছে, টক হয়ে গেছে, খাবা? খাবারটা কি হয়েছে? তৈয়বা নষ্ট হয়ে গেছে। কে করেছে ওটা? জীবাণু, মানে ইনফেক্টেড ফুড। যে কোনো ইনফেক্টেড ফুড, জীবাণু যুক্ত খাবার হচ্ছে তৈয়বা খাবার নষ্ট করে। ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, যে কোনো ধরনের জীবাণু যদি খাবারের মধ্যে থাকে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, আরো অনেক কিছু, প্রোটোজোয়া, অনেকে ফুড পয়জনিং হয় না খাবার খেয়ে, তৈয়বা নষ্ট হয়েছে বলে অসুবিধা। আল্লাহ তো বলে দিয়েছে তৈয়বা নষ্ট করলে তোমার বিপদ আছে, এটা রুল। এই নিয়ম আল্লাহ বেঁধে দিয়েছে। আল্লাহ জানে যে আমি কোষটা কিভাবে তৈরি করেছি, কোষের ব্লু প্রিন্ট কোথায় এবং কোথায় কোথায় উইক পয়েন্ট আছে, সেগুলো আল্লাহ জানেন। ওই জন্য বলে দিয়েছেন এইটা তুমি অ্যাভয়েড করবে, আল্লাহ ঠিক থাকে। তোমাকে বলা হয়েছে তুমি ছাদ থেকে লাফ মারবে না, তাহলে তোমার বিপদ আছে। তুমি জানো না কি বিপদ, মেরেই দেখি একটা, দেখে তারপর হসপিটালে ভর্তি হবে। এখন হয়েছে আমাদের তাই দোষ। আল্লাহ বলেছেন তোমরা তৈয়বা খাবার খাবা, আর একটা না খেয়ে তো দেখি না কি হয়, যে এমন অবস্থা হয়ে গেছে আর কোনো উপায় নাই। তাহলে জীবনযুক্ত খাবার খাওয়া যাবে না। তাহলে খাবার খাওয়ার আগে পরে থালা বাসন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে, ঠিক? বুঝেছ? আর কি? আর কি প্রাকৃতিক ভাবে যে সমস্ত খাবারগুলো তৈরি করা হয়েছে, যত গাছ গাছালি, ফল মূল, সবজি, এই সমস্ত গুলোতে যে সমস্ত জেনেটিক মেকআপ আছে, জেনেটিক যে মেকআপটা আছে, সেই মেকআপ অনুযায়ী খাবার তৈরি হয়। এটা স্বাভাবিক দেশি দেশি ধরো দেশি মুরগি তোমার ধরো 3 মাসে ½ কেজি হয়, আর পোলট্রি মুরগি 15 দিনে 3 কেজি হয়, তাই তো? তাহলে ওর জেনেটিক মেকআপ আলাদা। 1940 সালে 1940 সালে প্রথম শুরু হয়
তারপর 1980 সালে ব্যাপক হারে শুরু হয় হাইব্রিড মুরগি। আকাশের শকুন আর নিচের কোনো একটা মুরগি নিয়ে দুটো জিনকে আমরা হাইব্রিডোমা করি। হাইব্রিডোমা টেকনোলজিতে নতুন ডিএনএ সেট তৈরি করার পরে তাকে মানে কি বলে নতুন মুরগি তৈরি করা হয়, জেনেটিক মডিফিকেশন। তাহলে জেনেটিক মডিফিকেশন অর্গানিজম। যে কোনো বীজকে, যে কোনো বীজের মধ্যে কি থাকে, জেনেটিক্স থাকে। এই যে ধানের বীজে কি থাকে, জেনেটিক। শস্যের যে কোনো ধরো আমের বীজে, তারপরে আপেলের বীজে, মৌসুমীর বীজে কি থাকে, তো ক্রোমোজোম সেট থাকে। একটা ওই গাছের টোটাল ব্লু প্রিন্ট ওর মধ্যে থাকে। উপযুক্ত পরিবেশ পেলেই ওখান থেকে আবার গাছ হবে। তাহলে সেই ব্লু প্রিন্টে যদি কেউ গন্ডগোল করে দেয়, জেনেটিক মডিফিকেশন করে দেয়, সেই গাছটা যেটা হবে, মুরগিটা যেটা হবে, নতুন যে জীবটা তৈরি হবে, সেটা কি হবে, নট সুইটেবল অ্যাডাপ্টেবল ফর আস। এটা আমাদের বডি অ্যাডাপ্ট করতে পারে না, জেনেটিক মেকআপটা বডি নিতে পারে না। তাহলে এটা ক্রনিক ইনফ্লামেশন তৈরি হবে। তাহলে এটা একটা গেল। এই জিন জিন চেঞ্জ করা হয়েছে শুরু। এখন যত বীজ কিনতে পাওয়া যায় বিডিও অফিস থেকে, অঞ্চল অফিস থেকে, নিজে বীজ তৈরি করে কটা ফসল চাষ করা, নিজে বীজ উৎপাদন করে কটা ফসল চাষ করা হয় না। এখন অধিকাংশ সব অঞ্চল থেকে নিতে হয়, সব জেনেটিক্যালি মডিফাইড। একটা দেশি গাছের ফল কেমন স্বাদ, কেমন কিছু দেখতে, কত বড় হয়, আর বিদেশি হাইব্রিড করা যখন হয় তখন তার ফলন অনেক বেড়ে যায়, অনেক বেশি উৎপাদন হয়, অনেক মোটা হয়। তার কি হয়, সেই জিনিসটা যে জেনেটিক মেকআপের পরিবর্তন মানে তৈরি হয়েছে, সেই জেনেটিক মেকআপটা বডি নিতে পারে না, আমাদের বডিকে সেইভাবে তৈরি করেছে। ঠিক আছে? তাহলে জেনেটিক জিএমও, এটা সয়াবিন তেল পাওয়া যায় বাজারে, সব সয়াবিন জিএমও তেল, কর্ন তেল জিএমও তেল। যে বীজ তৈরি হচ্ছে লাখ লাখ কোটি কোটি টন টন তৈরি হচ্ছে, এমনি দেশি দেশি বীজ না। দেশি বীজে তো বছরে একবার ফসল হবে, অল্প অল্প হবে। আর কি আর কি হবে? এবার দেখা গেল জেনেটিক বীজ তো ধরো এমনি দেশি দেশি বীজে এমনি আকাশের বাতাসে, জল বাতাস রোদ খেয়ে বড় হয়েছে, তার কোনো প্রয়োজন নাই। কিন্তু বিদেশি বীজ তো হাইব্রিড বীজ, একটু ভালো শক্তি না হলে আবার কাজ হয় না। তো লাও এবার ফার্টিলাইজার দাও, ফার্টিলাইজার দিল, তাহলে ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার, ইয়ে না দিলে আবার ওই গাছের ফসলই হবে না। এবার ফার্টিলাইজার গাছটা বড় করলাম ঠিকই, কিন্তু এই গাছে কি যে আছে কে জানে, পোকা লাগে বেশি। কেমিক্যাল পেস্টিসাইড, হার্বিসাইড, তাহলে পোকা মারা বিষ চলে এলাম। এখন দেখছে এই হার্বিসাইড ফেঙ্গিসাইড কিছু দেবো না, কিন্তু দেখেন আমার ধান ফসলই হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমাদের এখন কি, তোমরা এখন কার ফাঁদে? মানুষকে প্রথম কি দিয়ে ধোকা দিয়েছে ইবলিস? কি দিয়ে? খাবার দিয়ে। আমাদের কেউ সেই খাবার দিয়ে কবজা করেছে, এটা বুঝতে হবে। আর কি আছে? এবার তো হলো হলো, খাবারটা না হলে এলো বাজারে, বাড়িতে এলো। এবার সেই চাল আমরা দেখা চাষ করবো, সব বাবু সাহেব হয়ে গেছে, মাঠে যেতে সব লজ্জা লাগে। হ্যাঁ, তো আমরা চাষ করবো না, আমরা কিনে চাল খাবো। আর মেয়েরা হয়েছে অলস। হ্যাঁ, তো আমি ধান সিদ্ধ ভাপা করতে পারবো না, বেঁচে দিয়ে ধান চাল কিনে নিয়ে এসো। ভালো কথা, কিনে নিয়ে এসে চালটা একদম চকচক করছে, ভালো, খেতেও ভালো। কি হচ্ছে, পলিশ করা হচ্ছে। কি দিয়ে? বোরিক অ্যাসিড দিয়ে। বোরিক অ্যাসিড দিয়ে পলিশিং করা হয়। আর পলিশিং করতে করতে উপরে যে ছালটা আছে, যেখানে ভিটামিন B1 বেশি থাকে, থায়ামিন, এটা শেষ। তাহলে পলিশিং করা হচ্ছে, পলিশিং ক্রপ। আর কি? এবার আমরা তো আর মাঠে ঘাটে খাবার খাচ্ছি না, কিনে খাবো।
তাহলে কিনে মানে সবই প্যাকেটে। আর প্যাকেটে ধরো একটা ম্যাঙ্গো জুস বিক্রি হবে, ম্যাঙ্গো জুস আর কি করলে তার কি এখনই খেতে হবে, তোকে তো রাখতে হবে বহুত দিন, বিক্রি হবে থেকে কোথায় মুম্বাই তৈরি হয়েছে এখন এখানে এসে 1 মাস পর বিক্রি হবে, তো 1 মাস তো আমাকে সময় দিতে হবে। 1 মাস যাতে সতেজ থাকে তার জন্য কিছু প্রিজারভেটিভ দিতে হবে, তাহলে কেমিক্যাল প্রিজারভেটিভ দিতে হবে যাতে সে খাবারটা ঠিক থাকে। প্রিজারভেটিভ এরপর খাওয়াটা দিল, খাওয়াটা ভালো লাগছে একটা কিনে মানুষ আর কিনছে না, এমন যে মানুষ মুখ থেকে না ছাড়ে, দিয়ে দিল আর্টিফিশিয়াল সুইটনার, মুখে লাগাবে তার ছাড়তে ইচ্ছে গেল না, চানা খাওয়ার খুব ইচ্ছা দিয়ে দিল। তা তো ঠিক আছে, তো মুখে তো নাকে তো একটু গন্ধ লাগাতে হবে, তা তো ভালো লাগবে যে তাজা তাজা আছে। আর্টিফিশিয়াল ফ্লেভার, হ্যালো, সর্ষের তেল 1 কেজি 1 টিন খাঁটি সর্ষের তেল, আর 5 টিন ধরো কোথাকার কি তেল নিয়ে এসে ঝাঁজ মিশিয়ে দিলে ব্যাপক তেল, না খেয়ে নিতে পারছেন না, হ্যালো, তাহলে আর্টিফিশিয়াল ফ্লেভার। আর কি দেখতে তো লাগবে, আর সর্ষের তেলের কালার তো আসতে হবে, তাহলে আর্টিফিশিয়াল কালার। আরো তো খাবার আনতে হবে, না তো হবে না, শয়তান তো এখনো ধোকায় ফেলতে পারেনি, আরো ধোকা অনেক কিছু আছে। তাহলে ব্লিস পয়েন্ট বলে একটা জিনিস আছে, ব্লিস পয়েন্ট, ফুড ব্লিস পয়েন্ট, সুগার সল্ট, সুগার সল্ট আর কার্বোহাইড্রেট এমন একটা মিশ্রণ, এমন একটা অনুপাতের মিশ্রণ, যে মিশ্রণটা মুখে দিলেই সঙ্গে সঙ্গে ব্রেনের মধ্যে ডোপামিন স্পাইক করে দেয়, ও সেই খাবারটা পচা হলেও তোমার মনের মধ্যে এমন একটা জীবনে এমন একটা স্বাদ তৈরি হবে যে তুমি খাবারটা বারবার খেতে ইচ্ছা হবে। যত প্যাকেট জাতীয় খাবার আছে, তোমার পিৎজা থেকে শুরু করে, তারপরে তোমার ওই কুরকুরে থেকে শুরু করে ম্যাগি ফ্যাগি যা আছে সব এই পয়েন্টে তৈরি, ব্লিস পয়েন্ট ফুড। তাহলে এই জাতীয় খাবার যে খাবে একবার, ক্যান্ডি ফ্যান্ডি যা আছে, আইসক্রিম, তারপরে কোকোকলা, পেপসি, থামস আপ, এই জাতীয় যা খাবার আছে ব্লিস পয়েন্টে তৈরি, সুগার সল্ট অ্যান্ড কার্বোহাইড্রেট, 3টে জিনিস এমনভাবে মিশ্রণে তৈরি করা হয় যে সঙ্গে সঙ্গে জিভে দিলে মনে মনে আলাদা ফ্রেশ ভাব, মানে সতেজতা চলে আসে, ব্রেনে ডোপামিন স্পাইক হয় এবং সেটা নেশা জাতীয় জিনিস হয়ে যায়। ডোপামিন যত স্পাইক হবে, যেমন প্রচন্ড স্ট্রেসে কি হয়, এপিনেফ্রিন হরমোন নষ্ট হয়ে গেলে যেমন এক্সস্টেড হয়ে যায়, স্ট্রেস চলে আসে, ডিপ্রেশন চলে আসে, ফ্যাটিক চলে আসে, ডোপামিনও তাই, ডোপামিন বেশি স্পাইক ও নষ্ট হয়ে যায়। তো প্রিফ্রন্টাল কর্টেক্সের যে স্বাভাবিক কাজ, চিন্তা ভাবনা করা, যুক্তি দিয়ে বিশ্লেষণ করা, সেটা নষ্ট হয়ে যায়। তখন ব্রেনের পিছন দিকে থাকা অ্যামিগডালা, যেখানে আবেগ কাজ করে বেশি, সেটা বেশি অ্যাক্টিভ হয়ে যায়, কারণ মানুষ আবেগী হয়েছে, মানুষের মধ্যে আবেগ, বিতৃষ্ণা, লোভ, হিংসা, অহংকার বেড়ে যায়। ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, তুই কি, তুই এইটা কি, আমার কি, মানে কাউকে কোনো কেয়ার করা, গুরুজনকে, ছোট কে, বড় কে, বন্ধুকে, বাপকে, মাকে, ওইসব কেয়ার করা, বাপ মায়ের অবাধ্য সন্তান। তাহলে ডোপামিন কমে গেলে, প্রিফ্রন্টাল, ডোপামিন বেড়ে গেলে অ্যামিগডালাতে কি হয়, আবেগ তাড়িত বিষয়গুলো বেশি হবে। আবেগ তাড়িত বিষয় বেশি হয়ে গেলে কি মানুষের যুক্তিতর্ক করার, চিন্তা ভাবনা করার ক্ষমতা কমে যাবে, সচেতন মানুষ কমে যাবে। আর সচেতন, আত্মসচেতনতা যদি না হয়, আত্মসচেতনতা আর হচ্ছে সেলফ মনিটরিং, নিজের চিন্তা ভাবনা করা, গবেষণা করা বা বিশ্লেষণ করা যুক্তিতর্ক দিয়ে, সেটা না থাকলে সে আর মুসলিম থাকে না। মুত্তাকে মানে এটাই, সচেতন মুসলিম, সর্বক্ষেত্রে সচেতন, সব জায়গায় সচেতন, কোনো কথা কোনো কাজ যুক্তি দিয়ে মানে আবেগ দিয়ে মানে না, যুক্তি দিয়ে মানে। ইসলামের মধ্যে 36 নম্বর বলে দিয়েছেন, তুমি যা আমল করো আমি দেখে নেবো, তুমি চোখ কান বিবেক কি দিয়ে ব্যবহার করেছো, যে কাজটা করছো, যে কথাটা বলছো, সেটা
তুমি চোখ কান বিবেক ব্যবহার করে করেছো না তুমি আবেগে করেছো, এটা তোমার বিচার হবে। তুমি আবেগ দেখলে তোমার অবস্থা খারাপ, তোমাকে যুক্তি দিয়ে মানতে হবে। ইসলাম হচ্ছে যুক্তিবাদী ধর্ম, আবেগ দিয়ে নয়। তাহলে এই ব্লিস পয়েন্ট যদি নষ্ট করতে পারি, দেখ আল্লাহ মানুষের বিবেকটাকে যদি নষ্ট করে দিয়ে যদি আবেগটাকে বেশি উত্তেজিত করতে পারি, লাভ টাকা ইবলিসের। তোমার জন্য খুব ভালো চাই, তোমার সুস্থতা চাই, তুমি সারা জীবন যেন জান্নাতে থাকো, এখানে না যেতে হয়, সারা জীবন বেঁচে থাকো, এই কামনাই আমি করি। আর এই কামনার চেয়ে আমি তোমাকে একটা ভালো উপদেশ দিচ্ছি, তুমি গাছের ফলটা খাও। মিথ্যা কথা বলতে বলতে যখন মানুষ অনেকবার শুনে তখন সেটাকে সত্য মনে করে। আর সেটাই আমাদের মিডিয়াতে প্রচার করা হয়েছে, ক্যান্ডি খাও, কোকোকলা খাও, পেপসি খাও, এই খাও, ঠান্ডা হয়ে যাবা, এই হয়ে যাবা, ব্যাপক ব্যাপার, জীবনে মজা চলে আসবে। একই, শয়তান তখন অন্য রূপে ছিল, এখন অন্য রূপে, টেকনিক তো একই। তাহলে ব্লিস পয়েন্ট যত খাবার আছে সেগুলোতে, তাহলে এই সমস্ত কেমিক্যাল কোথায় পাওয়া যায়? পেস্টিসাইডে কি আছে? হেভি মেটাল আছে, কেমিক্যালে হেভি মেটাল আছে, সমস্ত জায়গায় হেভি মেটাল থাকবেই। এছাড়াও এখন তো আরো সুন্দর জিনিস চলে এসছে, মুখে ঠোঁট পালিশ, মুখে পালিশ, তারপর নখ পালিশ, আরো অনেক কিছু আছে, ডিওডোরেন্ট। তাহলে সবকিছু মানুষ বাহির থেকে মেরে এগুলো সব কি করেছে? নষ্ট করে দিয়েছে। এই খাবারের যে তৈবা, খাবার যে বিশুদ্ধ থাকবে, এইগুলোর কোনো একটা বা সবগুলো যদি থাকে, সে খাবারটাকে তৈবা থাকবে? তৈবা থাকবে না। তৈবা না থাকলে আমাদের ব্রেনের যে প্রিফ্রন্টাল কর্টেক্সের যে থিঙ্কিং পাওয়ার, কনসাস ডিসিশন নেওয়ার যে পাওয়ার, সেটা নষ্ট হয়ে যাবে। এবং অ্যামিগডালা থেকে ইমোশনাল ডিসিশন বিষয়, রাগ, ক্ষোভ, মেজাজ, এগুলো স্বাভাবিক এখন হয়েছে। তাহলে খাবার দিয়ে যদি মানুষকে এভাবে বিভ্রান্ত করতে পারি, তাহলে মানুষ আবেগে চলবে। মানুষ ভাববে আমি খুব ভালো আছি, কিন্তু ও তো জানতে পারছে না যে আমি কোথায় যাচ্ছি। এটাই হচ্ছে ইবলিসের চাল। তাহলে ব্লিস পয়েন্ট এগুলো সবগুলো কি করে? রক্তের গাঢ়ত্ব বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা সিস্টেমের জায়গাতে ইনফরমেশন তৈরি করে। ইনফরমেশন তৈরি করে সেখানে ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্ত করলে যা অসুখ হয় তাই হবে। রক্তে যদি এইগুলো থাকে তাহলে রক্তের গাঢ়ত্ব বাড়বে, রক্তের গাঢ়ত্ব বাড়লে পাম্পিং বেশি দিতে হবে, সঙ্গে শিরাতে বেশি জমবে। এই সমস্ত কেমিক্যাল যদি থাকে তাহলে শিরা গায়ে বেশি জমবে, আস্তে আস্তে হবে। তাহলে হঠাৎ করে তো হবে না। এখন একটা আঙুল কেটে দিলাম, তুমি এখনই বুঝতে পারবে, কিন্তু এটা তো হঠাৎ করে না, আস্তে আস্তে স্লো পয়জনিং হচ্ছে। এবার এইসবগুলো খাচ্ছি, চাষও করছি, টাকা ইনকাম করছি, এই দিয়ে সব সংসারও চলছে, দোকানও চলছে। আর আমরা বৈধ ইনকাম নিয়ে পড়ে আছি। বৈধ ইনকাম তো হবেই, কিন্তু তৈরি বা না হলে সেটা হবে, দুটো কথা একসঙ্গে রাখতে হবে। দিয়ে আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার হাটে অসুখ হয়েছে, আল্লাহ ভালো করে দাও। আল্লাহ আমার প্রেশার অসুখ হয়েছে, প্রেশার ভালো করে দাও। আল্লাহ আমার সুগার হয়েছে, সুগার ভালো করে দাও। আল্লাহ আমার কিডনির সমস্যা হয়েছে, কিডনি ভালো করে দাও। আল্লাহ আমার এই মাথার সমস্যা হয়েছে, মাথা ভালো করে দাও। দোয়া করতে করতে ক্লান্ত, আল্লাহ বলছে তোকে আমি কি করে ভালো করবো, তোর তো ইচ্ছাই নাই ভালো হওয়ার, তোর তো ভালো হওয়ার ইচ্ছাই নাই। আমি তো বলেই দিচ্ছি কি করে তুই অসুস্থ হবি, সেগুলো ত্যাগ কর, তবে তো আমি আমার রাস্তা খুলবো। কোনো ব্যক্তি আপনার কোনো একটা কাজ আপনি দিবেন, সে কাজে যদি যোগ্যতা না থাকে তাকে আপনি সে কাজটা দেবেন? দেবেন? কোনো ব্যক্তি যদি স্কুলে শিক্ষক হতে চায় তাকে শিক্ষক পরীক্ষা দিতে হবে, শিক্ষকতা করে যোগ্যতা অর্জন করতে হবে। কোনো যদি ইঞ্জিনিয়ার হয় বা ডাক্তার হয় তাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। তা কেউ যদি সুস্থ হতে চায়, কোনো কিছু পেতে চায় আল্লাহ কাছে, তা সেই জায়গাটা যোগ্যতা অর্জন করতে হবে। আল্লাহ বলেছে তোমরা হালাল খাবা আর তৈবা খাবা,
ক্ষতিকর খাবার খাবা না, এগুলোতে বেঁচে থাকবা। আমরা সেগুলো করবো না, সেই সিস্টেমে ঢুকবো না, কিন্তু আমার কিছু হলে আল্লাহ করবে আমার এটা ভালো করতাম। আরে তুমি আমার সিস্টেমে ঢুকতে হবে তো ভালো করবে। গোটা কোরআন মুখস্থ, বুখারি মুখস্থ, তিরমিজি মুখস্থ, আবু দাউদ মুখস্থ, সব মুখস্থ। প্রতিদিন সকাল থেকে কিন্তু দোয়া করছে, কিন্তু প্রেশার, সুগার, থাইরয়েড। কেন? পরে বাড়ি বাড়ি খেয়ে গেছে, পরে বাড়ি খেয়েছে, কোনো বাড়ি খাবার তো খেয়েছিস, কোনো বাড়ি তো খাবার খেয়েছিস, তো খাবার সবাই তো খায়। আমাদের আসল জিনিস ধরতে বাকি আছে। তৈবা খাবার খেতে, তৈবাদে আমরা সচেতন না। আর তৈবা খাবারটা নিয়ে আল্লাহ প্রায় 14 বার